সেই জায়গাটাকে সাবকনশিয়াস মাইন্ড বলে। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো পিক আপ করে আর সেটাকে মনে রাখে, আর সেই প্যাটার্নে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওয়ার্ক করতে থাকে। ইউনিভার্স কিন্তু ওই এনার্জি ফিরিয়ে দিচ্ছে। অ্যাকর্ডিং টু নিউরোসায়েন্স আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু মোর দ্যান 60,000 থটস প্রত্যেক দিনে চলতে থাকতে পারে। এটাকে কিন্তু নিউরোপ্লাস্টিসিটি বলে। এই ভিডিওটা তাদের জন্য যারা খুব সিম্পল মেথডসে কয়েকটা জিনিস বুঝতে চায়। এই ভিডিওটাতে আমি খুব একটা কমপ্লিকেটেড কমপ্লেক্স মেথোডোলজিস বা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব না। যে কেউ যার মাইন্ডে এই কোয়েশ্চেনটা এসে থেকেছে শুরুতে, বা যাদের বেসিক কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই বা বুঝতে পারছে না জিনিসটা কি বা কিভাবে সাবকনশিয়াস মাইন্ডকে নিয়ে কাজ করবে, বা সাবকনশিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি কি আর কিভাবে সেটাকে রিপ্রোগ্রাম করা যেতে পারে, তাহলে এই ভিডিওটা তাদের জন্য। তুমি যাই করো না কেন, তার 95% প্রায় জিনিসগুলো আসে এমন একটা জায়গা থেকে, যে জায়গাটা কখনো হয়তো আমরা ট্যাপিং করিনি বা যে জায়গাটা হয়তো আমরা চিনি না, সেই জায়গাটাকে সাবকনশিয়াস মাইন্ড বলে। আমাদের মাইন্ডকে দুটি ভাবে ক্যাটেগরাইজ করা যায়, একটা হচ্ছে কনশিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। একটা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ছোটবেলা ধরো যারা সুইমিং বা সাইকেল শিখেছো, সাইকেলের এক্সাম্পলটাই আমি নিচ্ছি। ধর প্রথমবার তুমি সাইকেল শিখতে গেছো, তো তোমার মাইন্ডে ফার্স্টে এটাই আসবে যে আমি ব্যালেন্স কি করে করবো, আমি ওয়েট ডিস্ট্রিবিউট কি করে করবো আমার বডি। জিনিসটা খুবই ফরেন তোমার কাছে, কারণ তুমি এটা কোনোদিন আগে করোনি। তো তাই জন্য তোমাকে ফার্স্টে ব্যালেন্স শেখানো হয়, হ্যান্ডলিং শেখানো হয়, কি করে তুমি উঠবে সাইকেল থেকে কি করে নামবে, ব্রেক না কাজ করলে তুমি কিভাবে জিনিসটাকে আটকাবে, অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট কি করে করবে। তো এই সমস্ত জিনিস নিয়ে যখন আমরা জিনিসটা শিখি, শেখার পরে যখন তুমি তোমার প্র্যাকটিস করছো এই জিনিসটা নিয়ে, সাইকেল চালানো নিয়ে, এবার তুমি খুব ভালো সাইকেল চালাতে পারো। তুমি কি ভেবে দেখেছো যে কিছুদিন পরে আর কিন্তু তোমাকে ব্যালেন্স করতে হবে, বা আমাকে কি করে অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে হবে, বা টার্ন এলে টার্ন কি করে নিতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আর তুমি ভাবো না। জাস্ট তোমার ইচ্ছা করে তুমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ো। আর এক্স্যাক্টলি এইখানেই একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আসে। কনশিয়াস মাইন্ড তোমাকে শিখিয়েছে জিনিসটা কি করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেই জিনিসটাকে মনে রাখে। যেরকম খুব সিম্পল একটা এক্সাম্পল, ব্রাশ করা কি তোমাকে আর কখনো পরবর্তীকালে শেখাতে হয় না, কিন্তু তুমি জন্ম থেকেই জিনিসটা শিখে বড় হয়েছো সেটাও না। তো সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো পিক আপ করে আর সেটাকে মনে রাখে। আর ঠিক এই মনে রাখাটাই কিন্তু আমাদের ব্রেনে একটা সেপারেট জিনিস ক্রিয়েট করে, তৈরি করে, আর সেই প্যাটার্নে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওয়ার্ক করতে থাকে। এবারে আমরা বোঝার চেষ্টা করবো যে এটা কেন হয়। আমরা সায়েন্স দিয়ে এটাকে একটু বোঝার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু নিউরোসায়েন্স আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু মোর দ্যান 60,000 থটস প্রত্যেক দিনে চলতে থাকে। আর তোমার যদি মনে হয় এর মধ্যে প্রত্যেকটাই থট ফ্রুটফুল, একদমই না। রিসার্চে এটা দেখা গেছে যে সেই 60,000 থটস এর মধ্যে মোর দ্যান 90% আর দোজ থটস যেটা খুব একটা কাজে লাগে না। মানে ওই যে আমরা অনেক সময় বলি না যে খুব বাজে চিন্তা আসছে, ভালো লাগছে না, মাথায় কিছু একটা চলছে, তো এই চলাটাই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে চলছে। আর যে চলাটা আমরা লিটারেলি সচেতন মন মানে কনশিয়াস মাইন্ডে কিছু ভাবতে পারি না। মানে এইটার একটা সিম্পল ফান্ডা আছে। তো বেসিক্যালি সাবকনশিয়াস মাইন্ডে যতটা থটস চলতে থাকে, মানে এই ধরনের জাঙ্ক থটস চলতে থাকে, ততটাই কিন্তু আমাদের কনশিয়াস মাইন্ড একটা টাইমের পরে লজিক্যালি প্র্যাকটিক্যালি ভাবা বন্ধ করে দেয়। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু তোমাকে পুরো চালিত করে। সাবকনশিয়াস মাইন্ডে বিলিফ কিন্তু রিসার্ফেস হয়ে কনশিয়াস মাইন্ডে আসে। তোমার সাবকনশিয়াসের বিলিফ সিস্টেমই কিন্তু তোমার কনশিয়াস মাইন্ডকে ভাবাচ্ছে। এবারে সাবকনশিয়াস মাইন্ডের থটস গুলো তৈরি কোথা থেকে হয়? এইগুলো কিন্তু স্টার্ট হয় চাইল্ডহুড থেকে। তো তুমি যদি চাইল্ডহুডে এরকম কিছু শুনে থাকো যে ধরো আই এম নট গুড এনাফ, আমার দ্বারা কিছু হবে না, বা তোমাকে যদি আশেপাশের লোকজন, তোমার প্যারেন্টস বা তোমার সিবলিংস বা তোমার ডিস্টেন্ট ফ্যামিলি, ফ্রেন্ডসের প্যারেন্টস এইগুলো বলে থাকে যে তোমার দ্বারা কিছু হচ্ছে না, তো সাবকনশিয়াসলি কিন্তু সেই বাচ্চাটা ওই টাইম থেকে বিলিভ করে নেয়। সিমিলারলি আমরাও সেম জিনিসটাই করেছি। সেম টাইম থেকে আমরা যে জিনিসগুলো দেখেছি বা শিখেছি বা শুনেছি সেটাই বিলিভ করা স্টার্ট করেছি, মানে বিশ্বাস করা স্টার্ট করেছি। অ্যাজ হিউম্যান বিংস আমরা ইভলভই করেছি টু ট্রাস্ট অ্যান্ড টু বিলিভ। এটা আমাদের খুব ফান্ডামেন্টাল একটা এভলিউশনারি ক্যারেক্টারিস্টিক। তাই জন্য কি হয়, যে জিনিসটা আমরা অলরেডি বিশ্বাস করা শুরু করে দিয়েছি, আর সে বিশ্বাসের ভিত্তিতেই আমরা বড় হয়েছি। আমরা নিজেরাও কিন্তু খুব একটা লজিক্যালি বা অ্যাগেন কনসিয়াসলি ভেবে দেখি না যে আদৌ যেটা আমার মাথায় চলছে সেটা আমি আমার থেকে এসেছি, নাকি যেটা আশেপাশে দেখেছি সেই জিনিসটাই আমার মাথার মধ্যে ইনগ্রেড হয়ে আছে। তো দেখা গেছে যে এই যে থটস গুলো, জাঙ্ক থটস গুলোর প্রায় অলমোস্ট এভরি আদার থটই আসে চাইল্ডহুড থেকে। আর এই থটস গুলো একটা সেপারেট জিনিস তৈরি করো। ওই যে বলছিলাম না, একটা জিনিস তৈরি হয় মাইন্ডের মধ্যে, সেটাকে আমরা নিউরাল পাথওয়েজ বলে থাকি। আর এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর, নিউরাল পাথওয়েজ যেটা তৈরি হয় নিউরাল ফায়ারিংস এর থেকে। এটা খুব ডিফারেন্ট একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কমপ্লিকেটেড
টপিক, যেটা একটা সেপারেট ভিডিও বানাবো। বাট এই ভিডিওটার জন্য এইটুকুনি জানলেই চলবে যে একটা নিউরাল পাথওয়েজ তৈরি হয়। যেরকম তুমি একটা রাস্তা বানাও, ধরো তুমি কোথাও একটা যাচ্ছ, মানে সোর্স আর ডেস্টিনেশন। তো তোমার সোর্স হচ্ছে তুমি যেটা শুনেছো, তোমার ডেস্টিনেশন হচ্ছে ওই পাথটা বানাতে হবে যেটাতে তুমি তোমার কনসিয়াসনেসটা বিল্ড হবে। তো এই পাথওয়েটাকে আমরা নিউরাল পাথওয়ে বলে থাকি। সোর্সটা হচ্ছে যেটা শুনেছো, ডেস্টিনেশনটা হচ্ছে যারা তুমি আগে গিয়ে করতে চলেছো বা কনসিয়াস মাইন্ডকে ডেভেলপ করতে চলেছো সেইটা। তো এই সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে যে পাথওয়েটা তৈরি হয় সেটা নিউরাল পাথওয়ে। আর এই নিউরাল পাথওয়ের একটা খুব মজাদার ব্যাপার আছে। বেসিক্যালি যতবার আমি ওই চিন্তাটা করবো, মানে আই এম নট গুড এনাফ, বা আমি ভালোবাসা ডিজার্ভ করি না, বা আমার সাথে খুব খারাপ হচ্ছে, সেই রাস্তাটা অতটাই স্ট্রং হয়। মানে ইমাজিন করে একটা রাস্তা অলরেডি বানিয়ে রেখেছে, আর ধরে নেবার রাস্তাটাকে স্ট্রং করার জন্য আমরা অনেক কিছু ইউজ করতে পারি। মানে নতুন করে কিছু স্টোন চিপস ফেলতে পারি, আর কিছু ম্যাটেরিয়াল দিতে পারি। বাট এই যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে রাস্তাটাকে স্ট্রং বানানোর জন্য, সেই ম্যাটেরিয়ালটা ইজ ইকুইভ্যালেন্ট টু ইউর থটস। আবার সেই থটসটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। মোস্টলি হিউম্যান বিংস আর ইকুইপড টু থিঙ্ক মোর নেগেটিভ থটস। আর এটার পেছনে আর একটা ডিফারেন্ট রিজন আছে, কারণ আমরা যেভাবে ইভলভ করেছি সেখান থেকেই আমাদের এই প্রাইমারি ফিয়ার, নেগেটিভিটিস গুলো আগে পয়েন্ট আউট করা, বেসিক্যালি থ্রেড প্যাটার্ন থেকে যেহেতু ইভলভ করেছি, তার জন্য নেগেটিভ ভাবাটা আমাদের জন্য খুব ন্যাচারাল। তো তাই জন্য যত আমরা এই নেগেটিভ জিনিসগুলো শুনেছি, বিশ্বাসও করেছি, বিলিভ করেছি, ততটাই ওই রাস্তা বানানোর ম্যাটেরিয়ালস গুলো অনেকটা পরিমাণে গ্যাদার করেছি আর খুব স্ট্রং বানিয়ে ফেলেছি রাস্তাটা। আমি খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করলাম কি নিউরাল পাথওয়েজ কি করে তৈরি হয়, যাতে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার। এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপারও আছে কিন্তু, আর ইন্টারেস্টিং এর থেকে আমি বলবো যে একটা খুব ভালো, মানে হ্যাপি নিউজও আছে এটার ব্যাপার। হ্যাপি নিউজটা হলো রিপ্রোগ্রামিং ইজ অ্যাবসলিউটলি পসিবল। আমরা আজকাল দেখেই থাকি চারিদিকে, ইন্টারনেট খুললে রিপ্রোগ্রাম ইউর সাবকনশিয়াস মাইন্ড, এটা রিপ্রোগ্রাম করো, ওইটা রিপ্রোগ্রাম করো। কিন্তু এটা আমি দেখেছি খুব কম মানুষে বোঝানোর চেষ্টা করে যে রিপ্রোগ্রামিং কেন করতে হবে, আর এক্স্যাক্টলি কি জিনিসটা আমি, কোন জিনিসটা আমি রিপ্রোগ্রাম করছি। মানে একটা রোড আমি অলরেডি বানিয়ে ফেলেছি, এবারে সেই রাস্তাটাকে আমাকে বানতে হবে। আমাদের ব্রেইনে জিনিসটা কিন্তু পুরোপুরি রিভার্স করা যায়। মানে আমি যে পাথওয়েটা তৈরি করেছি সেই পাথওয়েটাকে অ্যাকচুয়ালি রিভার্স করা যায়, কারণ নিউরাল ফায়ারিং যত কম হয়ে যাবে ওই জায়গাটাতে, তত বেশি জিনিসটা উইকেন হয়ে যাবে। তো আর একটা নিউরাল পাথওয়ে আমি ওটার পরিবর্তে কিন্তু পসিবলি জিনিসটা বানাতে পারবো। যত আমি ভাবা বন্ধ করে দেবো, তত ইজিলি ওভার দ্য টাইম ওটা ডিগ্রেড হয়ে কিন্তু লাপস করে যাবে, আর একটা নতুন পাথওয়ে তৈরি হবে। আর এই যে নিউরাল পাথওয়েটা দুমদাম আমরা চেঞ্জ করে দিতে পারি, এটাকে কিন্তু নিউরোপ্লাস্টিসিটি বলে। আগেন অনেক জায়গায় শুনেছি যে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে, নিউরোপ্লাস্টিক হচ্ছে, তার জন্য এটা করা পসিবল, ওইটা করা পসিবল। আমার মনে হয় যে ফান্ডামেন্টালি জিনিসটা বোঝা দরকার যে কোন জিনিসটা আমি করতে চাইছি, কোন জিনিসটা আমাকে আটকাতে হবে, কেন করতে চাইছি। তো যতটা আমি ডিপলি একটা জিনিস, মানে একটা খুব কমপ্লিকেটেড সাইন্টিফিক জিনিসকে যতটা আমি আমার প্র্যাকটিক্যাল ডেইলি লাইফের সাথে রিলেট করে সিম্পলার বানাতে পারবো, ততটা ইজিলি রেজাল্টটা অ্যাচিভেবল হয়। ফর এক্সাম্পল, ধরো তুমি অ্যাফার্মেশনস করছো। আমরা অ্যাফার্মেশনস করি যে আই লাভ মাই সেলফ, অর আই এম ইন মাই মোস্ট বিউটিফুল ইরা, বা আমি যখন ধরো কখনো ক্লাসেস নিতে যাই, তো তখন আমি তাদেরকে দিয়ে অ্যাফার্মেশনস করার, অ্যাফার্মেশনস করানোর টাইম আমি একটা জিনিস স্পেসিফিক্যালি নোটিস করেছি যে পিপল আর ভেরি হেজিটেন্ট। লোকজনকে যখন আমি বলি যে তুমি একটা অ্যাফার্মেশন বলো আর একটু জোরে বলো, আমি আজ অব্দি একজনকেও পেলাম না আমার ক্লাসের মধ্যে যারা সাবলীল ভাবে বা খুব কনফিডেন্টলি একটা স্টেট অফ লাইন বলতে পারলো অ্যাজ অ্যান অ্যাফার্মেশন। মানে আমাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্টই আমাদের এরকম ভাবেই জিনিসটা বুঝিয়েছে, এত বছর ধরে বুঝিয়েছে যে আমি নিজেকেই আন্ডারস্ট্যান্ড বা ভালোবাসার বা নিজের জন্য গ্রেটফুল হওয়ার মতো কিছু ভাবতেই পারি না। সো সেই জিনিসটাকে যখন আমরা রিপ্রোগ্রাম করার চেষ্টা করি থ্রু অ্যাফার্মেশনস, তো সেই জিনিসটাই নিউরোপ্লাস্টিসিটি আমাদের হেল্প করে করতে। এক্স্যাক্টলি এই দীর্ঘদিনের যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে সেইটা চেঞ্জ হয়, আর নতুন নিউরাল পাথওয়েজ তৈরিও হয়। আর এই অ্যাফার্মেশনস এর সাথে যখন তুমি ভিজুয়ালাইজেশনস মার্জ করে দাও, এই নিউরাল পাথওয়েটা অ্যাচিভ করাটা আরো ইজি হয়েছে। এর সাথে সাথে আরো তিনটে জিনিস আছে, যেটা হচ্ছে হিপনোসিস, মেডিটেশন অ্যান্ড জার্নালিং, যেটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে আরো অ্যাক্টিভ করে তোলে, গ্রাউন্ডটাকে খুব স্ট্রং বানায়। অনেকটা এই হিপনোসিস, মেডিটেশন আর জার্নালিং অনেকটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে সেই এনহ্যান্সমেন্টের দিকে নিয়ে যায়। আমি একটা আরো ছোট্ট এক্সাম্পল দেবো এখানে। ধরো অনেকেই যারা আমি এরকম দেখেছি, ইভেন আমি আশেপাশে দেখেছি, আমি নিজে পার্সোনালি দেখেছি, আমি আমার ফ্রেন্ডসেরও দেখেছি যে একটা সিগনিফিকেন্ট স্পেসিফিক প্যাটার্নের রিলেশনশিপস আমরা সবাই অ্যাট্রাক্ট করতে থাকি। আর আমি এটা শুধু রোমান্টিক রিলেশনশিপের কথা বলছি না। তো এইটা তুমি দেখে থাকতে পারো যে তুমি যেখানেই যাচ্ছ না কেন, সিমিলার কাইন্ড অফ পিপল তুমি অ্যাট্রাক্ট করছো, সিমিলার কাইন্ড অফ লোক তুমি অ্যাট্রাক্ট করছো। আর এটা অনেকেই বলে যে এটা আমার সাথে কেন হচ্ছে, আমি এইটাকেই অ্যাট্রাক্ট কেন করছি। এটার পেছনে একটা খুব স্পেসিফিক রিজন আছে, আর এটা আমি অনেকের সাথে শেয়ার করেছি। বাট এটা আই থিঙ্ক অনেকের রিসেপটিভও নয় এটা মানার জন্য, যে তারা এই জিনিসটা কোথাও না কোথাও ডিপ ডাউন বিলিভ করে যে
আই এম নট ওয়ার্দি অফ অল দ্য গুড থিংস। যখন তুমি এই জিনিসটা বিশ্বাস করো যে আই এম নট ওয়ার্দি অফ দ্যাট প্রমোশন, আর আমি চাইছি প্রমোশন, বাট কোথাও মনে হচ্ছে যে না, হবে না, কারণ এটা তো হচ্ছে না, আর কিছু না কিছু তো একটা ভুল হয়েই যাচ্ছে, বা কিছু তো একটা তোমার মনে হচ্ছে মিসঅ্যালাইন যাচ্ছে। এক্স্যাক্টলি মিসঅ্যালাইন যাচ্ছে। তুমি হয়তো কাজটা করছো, তুমি খুব ভালো কাজ করছো, কিন্তু যেহেতু তোমার থটস আর তোমার অ্যালাইনমেন্টের কোনো ক্ল্যারিটি নেই, তো ডেফিনেটলি তোমার এই প্রমোশনটা ওইবারে হবেই না। এবারে তুমি অনেক জায়গায় ক্ষেত্রে দেখেছো যে খুব ডেলিউশনাল লোকজন, বা তোমার এটা মনে হতে পারে যে আর এই লোকটা কি খারাপ, কিন্তু সব পেয়ে যাচ্ছে। ইউনিভার্স কিন্তু ডেলিউশনাল বা নন ডেলিউশনাল বা লোকটা খারাপ না ভালো এই হিসেবে কাজ করে না। ইউনিভার্স ওয়ার্কস অন এনার্জি। ওই লোকটা বিশ্বাস করেছে কি আমি সবচেয়ে বেস্ট রিলেশনশিপ পাবো, তো সেই লোকটা বা সেই মহিলাটা সেই রিলেশনশিপই পাবে। তোমার যদি মনে হয়ে থাকে যে আমার লাকটা খুবই খারাপ আর সব ফ্রেন্ডসরা আমাকে বিট্রে করছে, আমি তো ওয়ার্দি নই, আমাকে কেন, আমার সাথে এটা কেন হচ্ছে, আরো হতে থাকবে এই প্যাটার্ন। ইটস লাইক এ রিফ্লেকশন। তোমাকে এইটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে এনার্জি ইজ লাইক এ রিফ্লেকশন। আমি আয়নায় যদি আজকে দাঁড়াই, আমার এখানে যদি একটা পিম্পল থাকে, আয়না আমাকে পিম্পলটা দেখাবে, মিরাকিউলাসলি ওই পিম্পলটা চলে যাবে না। সিমিলারলি এনার্জি ওয়াইজও কিন্তু আমি যেটা ভাবছি সেই জিনিসটাই আমি ফেরত পাবো। আর ঠিক এইটারই জন্য কিন্তু অনেক সময় বই থাকে যে অনেকেই বলে যে আমি এটা পারছি না, এটা করতে পারছি না, ওটা পারছি না, ওটা পারছি না, এটা পারছি নাই থাকবে। হ্যাঁ, কোনোদিনই হবে না। আর এই পারছি নাইটাই আমাদের সাবকনশিয়াস মাইন্ডটাকে কিন্তু বিল্ড করে, যারা এতটা ফর্মলি বিল্ড করেছে যে ওইটাই কিন্তু কনসিয়াসলি রিফ্লেক্ট হচ্ছে, আর কনসিয়াস রিফ্লেকশনটা কিন্তু ইউনিভার্সের রিফ্লেকশনটা ফেরত পাচ্ছে, মানে সরি ইউনিভার্স কিন্তু ওই এনার্জি ফিরিয়ে দিচ্ছে, রিফ্লেক্ট করছে। অ্যান্ড দ্য মোমেন্ট তুমি ডিসাইড করো কি না অনেক হয়েছে, আমি আর এটা বিশ্বাস করবো না, আমি দেখি না বিশ্বাস করে কি আমার আমার সাথে অ্যাকচুয়ালি ভালো কিছু হতে পারে, বা আমি এটা বিশ্বাস করে দেখি না কি যে ঠিক আছে আমি তো হার্ড ওয়ার্ক দিয়েছি, লেট মি অলসো থিঙ্ক ইন আ ভেরি পজিটিভ ডাইরেকশন। আর স্লোলি কিন্তু তোমার এই মাইন্ডসেটটা কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডকে রিওয়ার করবে, যেটা আমরা নিউরোপ্লাস্টিসিটি নিয়ে বলছিলাম। আর সেইটাই কিন্তু হুট করে কনশিয়াস মাইন্ডে রিফ্লেক্ট করবে। সো দ্য মোমেন্ট ইউ শিফট ইউর থটস, এভরিথিং শিফটস ফর ইউ। আমি ইন্ট্রিকেট ডিটেলসে গেলাম না এই ভিডিওটাতে, আমি জাস্ট কনসেপ্টটাকেই এক্সপ্লেন করলাম। ইন্ট্রিকেট ভিডিওসের জন্য সেপারেট ভিডিওস আসবে, বাট আই হোপ কি এই পুরো আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের আজকে ক্লিয়ার হয়েছে। ভিডিওটা শেষ করবার একটা ছোট্ট কথা বলে, তুমি জাস্ট ইমাজিন করো তোমার সাবকনশিয়াস মাইন্ড একটা গার্ডেনের মতন, বেসিক্যালি একটা বাগানের মতো। ধরো আমি কোনো একটা গাছ গ্রো করতে চাইছি, তো তার জন্য আমরা সিডস নিই, সিডসটাকে ফার্স্টে মাটিতে পুঁতি, তারপরে তার উপর জল দিই, জল দেওয়ার পর তার উপর আমি আরো ফার্টিলাইজার দিই, যা যা লাগবে করি, তাতে একটা গাছ। থটস গুলো কিন্তু ইজ ইকুইভ্যালেন্ট টু সিডস। তো বেসিক্যালি তোমার থটসটা তুমি যা যা প্ল্যান্ট করছো তোমার সাবকনশিয়াস মাইন্ডে, যেরকম ধরনের থটস তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডে প্ল্যান করছো, আর এই ওয়াটার আর ফার্টিলাইজারটা হচ্ছে রিপিটেড চিন্তা ভাবনা, রিপিটেড জিনিসপত্র আশেপাশে দেখা, বিশ্বাস করা যে আরে আমি তো হচ্ছি ইউজলেস, ওয়ার্থলেস, কারণ এই লোকটাই তো আমাকে এক্ষুনি বলে গেল, তারপরে তো ওটাই হচ্ছে। তো দিস আক্ট আস ফার্টিলাইজার্স ফর ওয়াটারিং ইউর প্লান্টস। তো এই জিনিসগুলো যখন তুমি করতে থাকো, তো অবভিয়াসলি সেই থটটা ব্লুম করবে একটা প্লান্টের মতন, অনেকটা বড় হবে, তার রুটস খুব স্ট্রং হবে সেই প্লান্টটার, যে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স দেবে, আর সেই ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্সই হচ্ছে আমাদের মুড সুইংস, মুড অল্টারকেশনস। আর আমরা কিন্তু কনসিয়াসলি বুঝতে পারি না কেন হচ্ছে, বিকজ থটসটা এতটাই ইনগ্রেইন হয়ে গেছে আমাদের মাইন্ডে যে আমি ভাবতেই পারি না যে আশেপাশে আমার কি হচ্ছে, কারণ আমি রিয়ালিটির থেকেই অনেকটা শিফট করে যাই যখন আমি এই ধরনের থটস রিপিটেডলি আমার মাথার মধ্যে চলতে থাকে। আর নেগেটিভিটিও ডেফিনেটলি অ্যাট্রাক্ট করবে তুমি, কারণ তোমার মাইন্ডে তো পজিটিভ কিছুই নেই। তো তাই জন্য বি ভেরি কেয়ারফুল অফ দ্য থটস যেটা তুমি নিজের মধ্যে প্লান্ট করছো। তবে লাস্ট আমি একটাই কথা বলতে চাই যে আমি কিন্তু ইলজিক্যালি এক্সেপশনাল পজিটিভিটিতে বিশ্বাস করি না। হিউম্যান বিংস আর ভেরি ইমোশনাল স্পিসিস, তো তাই জন্য ইমোশন ন্যাভিগেট করা আমাদের কিন্তু একটা কাজই লাইফ। ইমোশনস ন্যাভিগেটিং কিন্তু প্রত্যেকদিন ইকুয়াল থাকে না, মানে আজকে আমি খুব রেগে যেতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন কি আমি সবসময় আমার ইমোশনাল স্পেকট্রামে লো আছি। আমি আজকে খুব হ্যাপিনেস, খুব গ্র্যাটিটিউড, গ্রেটফুলনেসও ফিল করতে পারি, আর তার মানে এটা না যে আমি একদম পিক অফ এনলাইটমেন্টে পৌঁছে গেছি। তো ন্যাভিগেটিং থ্রু দ্য স্পেকট্রাম অফ ইমোশন ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওভার পজিটিভনেস ইজ অ্যাবসলিউটলি নট ওকে। এই পজিটিভনেস কনসিয়াসলি চ্যানেলাইজ করা ইজ আ প্র্যাকটিস অ্যান্ড ইটস আ লাইফস্টাইল, আর এটা খুব লিমিটেড মানুষই কিন্তু করতে পারে, বিকজ আমরা খুব ম্যাটেরিয়ালিস্টিক একটা ওয়ার্ল্ডে থাকি। তাই আমাদের জন্য কিন্তু এই যে ফাইন লাইন যেটা আছে সেটাকে বোঝার মতন ম্যাচুরিটি থাকে না সবসময়। তো ইট টেক্স আ লিটল বিট টাইম। আর একটু বেটার রিওয়ারিং হলে লাইফের ন্যাভিগেশন অনেক জায়গায় ইজি হয়ে যায়, ম্যানিফেস্টেশন অনেক জায়গায় ইজি হয়ে যায়। আর যারা সুপার ম্যানিফেস্টেটার্স হয় তাদের অ্যাপ্রোচ কিন্তু এই সমস্ত জিনিসে খুব ডিফারেন্ট থাকে। ইভেন ইফ দে আর স্যাড, তুমি তাদের কথা বার্তায় বা মাইন্ডসেটে বুঝতে পারবে না যে দে আর স্যাড, দে জাস্ট নো হাউ টু ন্যাভিগেট দ্যাট স্যাড ইমোশনস। তো ন্যাভিগেটিং ইমোশনস ইজ নেসেসারি, স্টেইং পজিটিভ থ্রু আউট ইউর লাইফ ইজ নট। আশা করি আমি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি।
I hope that you have liked this video. If you have liked this video, then please like literally this video. Or do not forget to subscribe to my channel. আর অনেক জিনিস নিয়ে কথা বলার আছে এই চ্যানেলে, so stay tuned and wanna for more.